তখন পরিষ্কার শুনলাম মেয়েলি গলায় কেউ একজন বলছে, আপনি বাইরে আসেন, কে ভয় পায়েন না, একটু বাইরে আয়সা দাঁড়ান। কে 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 তুমি কে? কোনো জবাব পাওয়া গেল না। মনে হলো কেউ যেন ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলা আড্ডা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের গল্প হুমায়ুন আহমেদের কলমে সব যাত্রা। ইয়াকুবের স্ত্রীর চরিত্রে মৌমিতা, তুহিন ও তুষারের চরিত্রে সুপ্রিয়া, জনৈক অধ্যাপকের চরিত্রে অভিজিৎ, গল্পের সূত্রধর এবং অন্যান্য সমস্ত পুরুষ চরিত্রে আমি সতীশ। তাহলে শুরু করছি আজকের গল্প সব যাত্রা। পুরোপুরি নাস্তিক মানুষের সংখ্যা এই পৃথিবীতে খুবই কম। ঘোর নাস্তিক যে মানুষ, তাকেও বিশেষ বিশেষ ক্ষেত্রে খুব দুর্বল দেখা যায়। আমি একজন ঘোর নাস্তিককে চিনতাম। তার ঠোঁটে একবার একটা গ্রোথের মতো হলো। ডাক্তাররা সন্দেহ করলেন ক্যান্সার। সঙ্গে সঙ্গে সেই নাস্তিক পুরোপুরি আস্তিক হয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদে যান, মালিবাগের পীর সাহেবের মুরিদও হলেন। বায়োপসির পর ধরা পড়ল যে গ্রোথের ধরন খারাপ নয়, লোকালাইজড গ্রোথ। ভয়ের কিছুই নেই, অপারেশন করে ফেলে দিলেই হবে। সঙ্গে সঙ্গে ভদ্রলোক আবার নাস্তিক হয়ে পড়লেন, ভয়াবহ ধরনের নাস্তিক। অঙ্ক করে প্রমাণ করে দিলেন যে ঈশ্বর 0-2 ও আত্মা 0-1। যাই হোক, মানুষদের চরিত্রের এই দ্বৈত ভাব আমাকে বিস্মিত করে না। প্রচণ্ড রকম ঈশ্বর বিশ্বাসী মানুষের মধ্যেও আমি অবিশ্বাসের বীজ দেখেছি। আমার কাছে এটাই স্বাভাবিক মনে হয়। এর বাইরে কিছু দেখা মানে অস্বাভাবিক কিছু দেখা। আমি এই রকম একজন অস্বাভাবিক চরিত্রের কথা এই গল্পে বলবো। চরিত্রের নাম মোতালেব, হ্যাঁ, কাল্পনিক নাম। বয়স 50 থেকে 55। ভীষণ রোগা এবং প্রায় তালগাছের মতো লম্বা একজন মানুষ। চেন স্নোকার। মাথায় কিছু অসুবিধা আছে বলেও মনে হয়। নিতান্ত অপরিচিত লোককেও এই ভদ্রলোক শীতল গলায় বলে ফেলতে পারেন, ভাই কিছু মনে করবেন না, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একজন মহামূর্খ। মোতালেব সাহেবের সঙ্গে আমার পরিচয় এক বিয়ে বাড়িতে। সেদিন ওই বিয়ে বাড়িতে কি একটা সমস্যা হয়েছে, কাজই পাওয়া যাচ্ছে না কিংবা এই জাতীয় একটা কিছু। বরপক্ষীয় এবং কনেপক্ষীয় লোকজন বিমর্ষ মুখে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে গল্প করছে। আমি একটা দলের সঙ্গে জুটে গেলাম। সেখানে জনৈক অধ্যাপক বিগ ব্যাং এবং এক্সপ্যান্ডিং ইউনিভার্স সম্পর্কে কথা বলছেন। শ্রোতারা চোখ বড় বড় করে শুনছে। ভদ্রলোক ব্ল্যাক হোল সম্পর্কে কথা বলা শুরু করেছেন। তখন একটা নাটকীয় ব্যাপার ঘটল। রোগা এবং লম্বা একজন শুকনো মানুষ বললেন, ভাই কিছু মনে করবেন না, আপনি একজন মহামূর্খ। অধ্যাপক ভদ্রলোক নিজেকে সামলাতে কিছু সময় নিলেন। পুরোপুরি সামলাতে পারলেন না। কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি আমাকে মহামূর্খ বললেন? জি। কেন বললেন জানতে পারি? অবশ্যই জানতে পারেন। আপনি আপনার বক্তৃতা শুরুই করেছেন ভুল তথ্য দিয়ে। বলছেন ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ধরা পড়েছে ইনফ্রারেডে, তা পড়েনি, ধরা পড়েছে মাইক্রোওয়েভে। আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির একটা স্বীকার্যই হচ্ছে স্পেস এবং টাইমের জন্ম বিগ ব্যাং সিঙ্গুলারিটিতে। আপনি বললেন ভিন্ন কথা। কোনো কিছুই না জেনে একটার সঙ্গে একটা মিলিয়ে কি সব উল্টোপাল্টা কথা বলছেন। ভদ্রলোক রাগে তোতলাতে তোতলাতে বললেন, আমি তো ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছি না, একটু এদিক ওদিক হতে পারে। বিজ্ঞান ঠাকুরমার ঝুলি না যে যেভাবে ইচ্ছা সেইভাবে বলবেন। ভদ্রলোক সিগারেটে লম্বা টান দিয়ে অন্যদিকে সরে গেলেন। আমি গেলাম তার পেছনে পেছনে। মজার চরিত্র, কথা বলা দরকার। যতটুকু মজার চরিত্র ভেবে ভদ্রলোকের কাছে গেলাম, দেখা গেল চরিত্র তার চেয়েও মজার। ভদ্রলোকের বিষয় পদার্থবিদ্যা নয়, সাইকোলজি। পদার্থবিদ্যা হচ্ছে তার শখ। এই শখ মেটানোর জন্যে রীতিমতো শিক্ষক রেখে অঙ্ক পদার্থবিদ্যা শিখেছেন।
এই জাতীয় লোকেদের সঙ্গে সহজে বন্ধুত্ব হয় না। আমি লক্ষ্য করেছি এরা সচরাচর সন্দেহবাতিগ্রস্ত হয়ে থাকে। এই লোকও দেখা গেল সেই রকম। একদিন বেশ বিরক্ত হয়েই বলল, আপনি দেখি মাঝে মাঝেই আমার কাছে আসেন, বিষয়টা কি বলেন তো? বিষয় কিছুই না। বিষয় কিছু না বললে তো হবে না। এই পৃথিবীতে কার্যকারণ ছাড়া কিছুই হয় না। আমি হাসি মুখে বললাম, ক্লাসিক্যাল মেকানিক্স। তাই বলে কিন্তু ভাই মোতালেব সাহেব, হাইজেনবার্গের আনসার্নিটি প্রিন্সিপাল আপনি ভুলে যাচ্ছেন। একটি বস্তুকে পুরোপুরি আপনি কিন্তু জানেন না। যখন অবস্থান জানেন তখন সঠিক গতি কী তা জানেন না। আপনার সঙ্গে কটু তর্কে যেতে যাচ্ছি না। আপনি স্পষ্ট করে বলুন, কী জন্যে আমার কাছে আসেন? মদ্যপানের লোভে? আমি ঝামেলা এড়াবার জন্য বললাম, হ্যাঁ, ভালো কথা। আমার পেছনে অনেকেই ঘুরে এবং তাদের উদ্দেশ্য একটাই, বিনা পয়সায় মদ্যপান। তৃষ্ণার্ত মধ্যবিত্ত বাঙালি মদ্যপান করতে চায়, তবে তা নিজের বাসায় নয়, অন্যের বাসায়, যাতে স্ত্রী জানতে না পারে। নিজের পয়সায় না, অন্যের পয়সায়, যাতে টাকা পয়সা খরচ না হয়। অদ্ভুত মধ্যবিত্ত। হ্যাঁ, আমি বললাম, আপনি মনে হচ্ছে মধ্যবিত্তদের উপর খুব বিরক্ত। অফকোর্স বিরক্ত। মধ্যবিত্ত হচ্ছে সমাজের একটা ফাজিল অংশ, আনকন্ট্রোলড গ্রোথ। এই মধ্যবিত্তের প্রথম প্রেমের অভিজ্ঞতা হয় কাজিনের সঙ্গে, প্রথম যৌনতার অভিজ্ঞতা হয় বাড়ির কাজের মেয়ের সঙ্গে, প্রথম মদ্যপানের অভিজ্ঞতা হয় অন্যের পয়সায়। এখন বলুন, আপনাকে কি দেব? স্কচ ক্লাব আছে, জিন আছে, ভদকা আছে, কয়েক পদের হুইস্কি আছে, আর আপনার যদি মিক্সড ড্রিঙ্ক পছন্দ হয় তাহলে তাও বানিয়ে দেব। ইউর নেম ইট, আই উইল মেক ইট। কিছু মনে করবেন না ভাই, আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। বিনা পয়সায় মদের লোভে না, আপনার সঙ্গে পরিচিত হবার লোভেই আমি আসি। তিনি বিস্মিত হয়ে বললেন, আমাকে কি ইন্টারেস্টিং ক্যারেক্টার বলে মনে হয়? হ্যাঁ, আমি এই নিয়ে 3 বার বিয়ে করেছি। কোনো স্ত্রী আমাকে ইন্টারেস্টিং ক্যারেক্টার বলে মনে করেনি। প্রথমজন অনেক কষ্টে 2 বছরের মতো টিকেছিল, বাকি 2 জন 1 বছরও টিকেনি। না টেকায় আপনি মনে হচ্ছে খুশি হয়েছেন। হ্যাঁ, হয়েছি। স্ত্রীরা স্বামীদের স্বাধীনতায় হাত দিতে পছন্দ করে, শুধু শুধু নানান বাইনাক্কা। মদ খেতে পারবে না, রাত জেগে পড়তে পারবে না, জুয়া খেলতে পারবে না। আরে কি মুশকিল, আমার সব কথায় কথা বলো কেন? আমি কি তোমার কোনো ব্যাপারে মাথা গলাই? আমি কি বলি নীল শাড়ি পরতে পারবে না, লাল শাড়ি পরতে হবে? হাই হিল পরতে পারবে না, ফ্ল্যাট স্যান্ডেল পরতে হবে? বলি কখনো? না, বলি না। আমি ওদেরকে ওদের মতো করেই থাকতে বলি। আমি নিজে থাকতে চাই আমার মতো, ওরা তা দেবে না। এই যে এখন একা একা বাস করছেন, আপনি কি মনে করেন আপনি সুখী? হ্যাঁ, নিশ্চয়ই সুখী। মাঝে মাঝে একটু দুঃখ ভাব চলে আসে, তখন মদ্যপান করি। প্রচুর পরিমাণেই করি, পুরোপুরি মাতাল হতে চেষ্টা করি, পারি না। শরীর যখন আর অ্যালকোহল অ্যাকসেপ্ট করতে পারে না, তখন বমি করে ফেলে দেয়, কিন্তু মাতাল হতে দেয় না। কেন দেয় না তারও একটা কারণ আছে। কি কারণ? বলবো, আর একদিন বলবো। এখন বলেন কি খাবেন? আজকের আবহাওয়াটা ব্লাডি মেরির জন্য খুব আইডিয়াল। দেবো একটা ব্লাডি মেরি বানিয়ে। জিনিসটা স্বাস্থ্যের জন্যও ভালো, প্রচুর টমেটোর রস দেওয়া হয়। ভদ্রলোকের সঙ্গে আমার ভালোই খাতির হলো। মাসে 2-1 বার তাঁর কাছে যাই। বিচিত্র সব বিষয় নিয়ে কথা হয়, যেমন ঈশ্বরের অস্তিত্ব, অ্যান্টিম্যাটার, লাইফ আফটার ডেথ। ভদ্রলোকের নাস্তিকতা দেখার মতো, যা বলবেন বলবেন, কোথাও সংশয়ের কিছু রাখবেন না। আমার মতো আরও অনেকেই আসে, তবে তাদের মূল আগ্রহ জলযাত্রায়। একবার আমাদের আড্ডায় এক ভদ্রলোক একটি ব্যক্তিগত ভৌতিক অভিজ্ঞতার কথা বলেছিলেন। তাঁর বক্তব্য ছিল এরকম, শ্রাবণ মাসে একবার আমি গ্রামের বাড়ি যাচ্ছিলাম। বাড়ি স্টেশন থেকে অনেকখানি দূর। সন্ধ্যাবেলা ট্রেন এসে পৌঁছানোর কথা। পৌঁছতে পৌঁছতে রাত 9টা বেজে গেল। গ্রাম দেশে রাত 9টা মানে নিশুতি রাত। ঝড় বৃষ্টি হচ্ছে, স্টেশনে একটাও লোক নেই।
একা একাই রওনা হলাম। কিছু দূর যাবার পর হঠাৎ দেখি আমার আগে আগে কে যেন সাইকেল চালিয়ে যাচ্ছে। এতক্ষণ কাউকে দেখিনি, এখন এই সাইকেলে করে কে যাচ্ছে? আমি বললাম, কে? কেউ জবাব দিল না। লোকটা একবার শুধু মুখ ফিরিয়ে তাকালো। সঙ্গে সঙ্গে চিনলাম, যে সাইকেলে বসে আছে তার নাম পরমেশ। আমরা একসঙ্গে স্কুলে পড়েছি। বছর 3 আগে নিউমোনিয়া হয়ে মারা যায়। গল্পের এই পর্যায়ে মোতালেব সাহেব বাজ খাই গলায় বললেন, স্টপ! আপনি বলতে চাচ্ছেন আপনার এক মৃত বন্ধু সাইকেল চালিয়ে আপনার পাশে পাশে যাচ্ছিল? হ্যাঁ, মনে হচ্ছে আপনাকে সাহস দেবার জন্য এসে আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছিল। হতে পারে। মোতালেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, তর্কের খাতিরে স্বীকার করে নিলাম যে আপনার বন্ধু মরে ভূত হয়েছেন। আপনাকে সাহস দেবার জন্যে আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছেন। এখন সমস্যা হলো সাইকেল। একটা সাইকেলে মরে সাইকেল ভূত হবে না। যদি না হয় তাহলে আপনার বন্ধু ভূত সাইকেল পেল কোথায়? যিনি গল্প করছিলেন তিনি থমকে গেলেন। মোতালেব সাহেব বললেন, স্বীকার করলাম অবশ্যই তর্কের খাতিরে যে মানুষ মরে ভূত হতে পারে। তাই বলে কাপড় মরে তো কাপড় ভূত হবে না। আমরা যদি ভূত দেখি তাদের ন্যাংটা দেখা উচিত। ওরা কাপড় পায় কোথায়? সব সময় দেখা যায় ভূত একটা সাদা কাপড় পরে থাকে। এর মানে কি? মজার ব্যাপার হচ্ছে, এই ঘোর নাস্তিক প্রচণ্ড যুক্তিবাদী মানুষের কাছে আমি একটি অবিশ্বাস্য গল্প শুনি। যেভাবে গল্পটি শুনেছিলাম অবিকল সেইভাবে বলছি। গল্পের শেষে মোতালেব সাহেব কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন। অপ্রয়োজনীয় বিধায় সেই ব্যাখ্যা আমি দিচ্ছি না। বৈশাখ মাসের এক ঝড় বৃষ্টির সন্ধ্যায় মোতালেব সাহেব গল্প শুরু করলেন। গল্পের পরবর্তী অংশটি শোনার জন্য আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।